ডিরোজিও মেমোরিয়াল কলেজের বিভূত ইন ব্রডকাস্ট জার্নালিজম বিভাগের পরিচালনায় আমাদের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা বাঘের মন্তর। আমাদের আজকের গল্পটি নেওয়া হয়েছে তাই রচিত ভয় সামগ্রী উপন্যাস থেকে। শুরু হচ্ছে বাঘের মন্তর। বাইরে সেদিন বেশ শীত। রায়বাহাদুরের বাড়ির বৈঠকখানায় বসে বেশ গল্প জমেছিল। আমরা অনেকেই ছিলাম। ঘন ঘন গরম চা ও ফুলুরি মুড়ি আসাতে আসর একেবারে সরগরম হয়ে উঠেছিল। রায়বাহাদুর অনুকূল মিত্র একজন মস্ত বড় শিকারী। আমরা কে না তার কথা শুনেছি। তার ঘরে ঢুকে চারিদিকে চেয়ে শুধু দেখবে বাঘ ও ভাল্লুকের চামড়া, বাঘের মুখ, ভাল্লুকের মুখ এইসবই বাঁধানো। ঘরগুলো দেখে মনে হয় যেন ট্যাক্সিডার্মিস্টের কারখানায় এসে পড়লাম বুঝি। কিন্তু সেদিন আর একজন লম্বা মতো পৌর ব্যক্তিকে রায়বাহাদুরের অতি কাছে বসে থাকতে দেখে এবং শিকার সম্বন্ধে দু একটা কথা বলতে শুনে বেশ অবাক হয়ে গেলাম। রায়বাহাদুরের সামনে শিকারের কথা বলে এমন লোক তো আজ অবধি দেখিনি। যে অনুকূল মিত্র কিনা জীবনে 30টি রয়্যাল বেঙ্গল ও 15টি লেপার্ড মেরেছেন, ভাল্লুক ও বুনো শুয়োরের তো লেখাজোখা নেই। এছাড়া গন্ডার, বাইসন, অজগর, পাইথন, সজারু, কাক, বক, হাঁস এসব তো রয়েইছে। তা এহেন রায়বাহাদুরের পাশে বসে শিকারের কথা বলা, না, লোকটা কে তা জানবার বড়ই কৌতূহল হলো। উপেনবাবু, মানে আমাদের উপেন মাইতি আপন মনে চা খেয়েই চলেছে। তাকে দেখে বললাম, ও উপেনবাবু, ওই আধবুড়ো লোকটা কে বলুন তো? উপেনবাবু যেন হঠাৎ ভয় পেয়ে বলে উঠলেন, কই কে, কোথায়? আরে আরে ঘাবড়াবেন না মশাই, ওই আধবুড়ো লোকটা কে বলুন তো? ও উনি? হ্যাঁ হ্যাঁ উনি। উনি হচ্ছেন কি বিজ্ঞ শিকারী নিধিরাম ভট্টাচার্য। নামটা যেন নৈয়ায়িক পণ্ডিতের মতো শোনালো না? আপনি অনায়াসেই বলতে পারতেন নৈয়ায়িক নিধিরাম সার্বভৌম। সে শিকারের ব্যাপারে উনি বড় একটা কেউকেটা নন। আরে ওর শিকারযোগ বইটা পড়েননি? তিনটে এডিশন হয়ে গেল। আরে আসুন আসুন, আপনার সঙ্গে আলাপটা করিয়ে দিই। আমার সঙ্গে আলাপ হয়ে গেল তার। নিধিরাম ভট্টাচার্য যে কোনো কালে চালকলা বাঁধা পড়তে ছিলেন না তা তার কথাবার্তার ধরনে আগেই বুঝেছিলাম। এখন সেটা আরও ভালো করে জানা গেল। নানা স্থানের বাঘ ভাল্লুকের শিকার কিভাবে হয় সেই গল্পই করলেন তিনি। রাত্রে কিভাবে গাছের ওপর বসে কাটিয়েছেন, কোন জঙ্গলে নাকি একবার বাঘের মুখে পড়েছিলেন, এই রকম নানা গল্প। লোকটি ভালো গল্প বলতে পারেন। এমন সুন্দর নিখুঁতভাবে গল্প বলছিলেন যে আমরা ঘটনাবলী যেন চোখের উপর ঘটতে দেখছি। আরও দেখলাম নিধিরামবাবু বেশ প্রকৃতিরসিক ব্যক্তি। জ্যোৎস্না রাত্রি ও বর্ষমিকে শ্রাবণ রাত্রিগুলির এমন সুন্দর বর্ণনা দিচ্ছিলেন মুখে মুখে। আমি বললাম, নিধিরামবাবু, একটা আশ্চর্য ঘটনা বলুন না শুনি। তাই শুনে তিনি বললেন, সবই আশ্চর্য, আসলে বনের সব ব্যাপারটাই আশ্চর্য। তবুও কি? ভূতের গল্প? ভূত কখনো চোখে দেখিনি। বিশ্বাস করেন না? বাবা, এ তো ভারী অদ্ভুত লোক। বাঙালি হয়ে ভূতে বিশ্বাস করে না এমন লোক আমি কমই দেখেছি। অবশ্য পরে কথার ভাবে বুঝলাম তিনি নাকি তন্ত্রে মন্ত্রে বিশ্বাসী। বললাম, আপনাদের তন্ত্রশাস্ত্রে ভূত মানে না? তন্ত্রশাস্ত্র আমি পড়িনি, মানে মন্ত্রতন্ত্রের কথা বলছি। ও, তা কিরকম মন্ত্রতন্ত্র? সব বাজে, ভুয়ো। ও, বাজে বুঝি? একদম তাই। আমি একেবারে অতটাও যেতে রাজি নই। মন্ত্রের শক্তি নিশ্চয়ই আছে, কি বলুন মশাই? ধুর, ওই করেই তো দেশটা উচ্ছন্নে গেল। আপনারা ইংরেজি লেখাপড়া শিখেও এসব মানেন? এইবার নিধিরাম ভট্টাচার্যের উপর আমার বেশ শ্রদ্ধা হলো। আশ্চর্য মানুষ বটে।
আধুনিক মনোবৃত্তি সম্পন্ন পৌর ব্যক্তি। আমি বললাম, আপনি সুন্দরবনে গেছেন? অনেকবার। এই মন্ত্রতন্ত্র সম্বন্ধে সেখানকার একটা ঘটনা বলি শুনুন। এইবার আমি বেশ এগিয়ে গিয়ে বসলাম তার কাছে। দিনটা এইসব গল্প শুনবার জন্য বেশ উপযুক্তই বটে। উনি বলতে লাগলেন, সেবার কাকডাঙ্গার ট্যাকে আমাদের বজ্র লেগেছিল। আমাদের যিনি শিকারের গুরু, খুলনার উকিল সীতাকান্ত রায়ের ভাইপো শ্যামাচরণ রায় ছিলেন আমাদের সঙ্গে। কথাটা উল্টে বলা হলো, আসলে তার সঙ্গেই আমরা গিয়েছিলাম। নইলে আমাদের অবস্থার লোক আর বজরা কোথায় পাবে বলুন? তো যেখানে বজরা বাঁধা হলো সেখানটা একটা খালের মুখ। গভীর বনের মধ্যে দিয়ে এসে এখানে নদীতে পড়েছে কাকডাঙ্গার খাল। খালের দৃশ্য বড়ই সুন্দর। দুধারে হেতাল ঝোপ, বনের মধ্যে গরানার গোলপাতার গাছ, জলের ধারে টাইগার ফার্নের জঙ্গল। এই টাইগার ফার্নের জঙ্গলের মধ্যেই সাধারণত বড় বড় বাঘ আত্মগোপন করে থাকে। শ্যামাচরণ রায় ফর্সিতে তামাক খেয়ে নিয়ে আমাদের বললেন, কাকডাঙ্গার খালে ডিঙিয়ে ওঠো। ভিত্তি বেয়ে আমরা চললাম খালের মধ্যে দিয়ে। সুন্দরবনে যারা কখনো যাননি তারা বলতে পারবেন না এরকম খাল বেয়ে জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় কি চমৎকার রূপ চোখে পড়ে সুন্দরবনে। কখনো হেতাল ঝোপ, কখনো বন্যলেবুর জঙ্গল, গোল গাছের সারি, কোথাও বা বাতাবি লেবুর মতো প্রচুর ফল হয়ে আছে, কোথাও বা হলুদ ফুল ফুটে আলো করেছে বন্যলতা। কেয়া ঝোপে কেয়া ফুল ফুটে বাতাসকে মিষ্টি করে তুলেছে। অনেকে বলেন সুন্দরবন বড়ই একঘেয়ে। আমি নিশ্চিত যে তারা গভীর জ্যোৎস্না রাতে এই বনের চেহারা কখনো দেখেননি। অন্ধকারে দেখেননি সূর্য উঠবার আগে রাঙা আলোয় মোড়া নিস্তব্ধ বনানীর রূপ। শোনেননি এর বিচিত্র বিহঙ্গ কাকলি। আমার গুরু শ্যামাচরণ রায় এত ভালোবাসতেন এই বন যে বাড়িতে বলেছিলেন তিনি মারা গেলে তার দেহটি যেন সুন্দরবনে সমাধিস্থ করা হয়, এতে তার আত্মা শান্তি পাবে। তা তিনি বেঁচে আছেন? না, বহুদিন দেহ রেখেছেন। দেহ কি সমাধিস্থ করা হয়েছিল বনের মধ্যেই নাকি? না, হিন্দু দেহ সমাধিস্থ করা নিয়ে গোলমাল হয় সমাজে, তাই হয়নি। ও, বড়ই দুঃখের কথা। বেশ, তারপর বলুন। হ্যাঁ, শোনেন তারপর। কিন্তু একটা কথা, সবটা শেষ না হয়ে গেলে কোনো প্রতিবাদ করতে পারবেন না। আচ্ছা বেশ, তাই হবে, আপনি বলুন। ক্ষুদিরামবাবু ভালোভাবে তামাক টেনে দম নিয়ে অনেকখানি ধোঁয়া ছেড়ে তারপর আবার বলতে শুরু করলেন। অনেক দূর চলে গেলাম খাল বেয়ে। সত্যি কথা বলতে কি, শিকার করার নেশার চেয়েও এই ঘন বনভূমির দৃশ্য আমাকে পেয়ে বসছিল। যখন প্রায় মাইলখানিকেরও বেশি চলে গিয়েছি নদী থেকে, তখন খালের ধারের বনঝোপের মধ্যে থেকে কে যেন বলে উঠল, বাবু, ও বাবুরা। আমরা চমকে উঠলাম। দিনে হিন্দু ভাজি ভয় ভয় বলে উঠল, রাম 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 রাম। শ্যামাচরণ রায় গলা উঁচু করে ডাঙার দিকে চেয়ে বললেন, আহ, চুপ করো সবাই। কে ওখানে? বাবু, আমি। কে তুমি? কোথায় তুমি? সামনে বেরিয়ে এসো। এই যে বাবু, আমি হেতাল ঝোপের পাশেই বসে। সত্যি, এতক্ষণ লোকটাকে দেখতে না পাওয়ার দরুন ওর স্বর অশরীরী কণ্ঠস্ফীত বলে ভ্রম হচ্ছিল বটে। এবার লোকটাকে সবাই দেখতে পেল। ওই তো বসে আছে হেতাল ঝোপের ডাইনে। ওকে আগেও দেখা গিয়েছিল, কিন্তু আলো ছায়ায় জঙ্গলের মধ্যে দিয়ে ওকে গাছের কাটা গুড়ির মতো দেখাচ্ছিল। আমরা দস্তুর মতো অবাক হয়ে গিয়েছিলাম ওকে ওখানে একা বসে থাকতে দেখে। সুন্দরবনের সঙ্গে যাদের পরিচয় আছে তারাই বুঝবেন এরকম বনের মধ্যে একা বসে থাকতে বাতুলেও ভয় পায়। শ্যামাচরণবাবু বললেন, ও বেশ, তা ওখানে কি করছিলে? আগে হেতাল ফল খাচ্ছিলাম বাবু, বড্ড খিদে পেয়েছে। আমি গরিব লোক। কথাটার ঠিক জবাব হলো না। খিদে পাওয়া তো শরীরের ধর্ম, সেটা আশ্চর্যের ব্যাপার নয়। এই জঙ্গলে ঢুকলে পাকা কুল ছাড়া যে আর কিছু খাবার পাওয়া যায় না তাও ঠিক, কিন্তু তুমি এখানে এলে কি করে? আমি ফকির মানুষ বাবু, ভয় ডর করলে কি আমাদের চলে? আমার একটু নৌকা তুলে নেবেন বাবু। কাল জাঁটেরটাকে আমাকে নামিয়ে দিলে হেঁটে পীরের দরগায় গিয়ে রাত কাটিয়ে কাল সকালে বাড়ি ফিরে যাব। নেবেন বাবু? তোমার বাড়ি সেখানে? আগে কাল জাটের কাছে মানিক সেনের পাড়ায়। শ্যামাচরণবাবু কিছু বলার আগে আমাদের ডিঙির মাঝি দুজন আপত্তি জানিয়ে বললে,
নেবেননি বাবু, নেবেননি। ডিঙির নিয়ম জানেন তো, সুন্দরবনের চলতি ডিঙিতে পথের লোক তুলি যে বড্ড অপয়া বাবু। যাচ্ছেন যখন একটা শুভ কাজে, তখন আবার এসব জামেলির কি দরকার? তোদের কি বুদ্ধি? কেন বাবু? আমার শিকার হোক আর না হোক, ওকে এখানে ফেলে যাব বাঘের মুখে? নিয়ে চল ওকে। এরপরে কি আর কোনো কথা চলে? ডিঙি থামিয়ে তাকে উঠিয়ে নেওয়া হলো। আমাদের মনে হলো লোকটা একজন ফকির। সাজ পোশাক দেখে অন্তত তাই মনে হয়েছিল। হিন্দু কি মুসলমান বাইরে সাজ দেখে বোঝা শক্ত। আমরা চুপ করেই আছি। শ্যামাচরণ রায় বললেন, কি করো তুমি? আগে সাধনা। কি সাধনা? বাঘ আনবার মন্ত্র জানি কি না, তার সাধনা। সেটা আবার কি? আছে বাবু, আমার গুরু আমায় শিখিয়েছেন। হাড়ির মধ্যে মুখ দিয়ে ডাকো? না বাবু, মন্ত্রে বাঘ আসবে। শোনো, আমরা শিকার করতে চলেছি। তুমি বাঘ এনে দিতে পারলে 10 টাকা বকশিস পাবে। আপনার দয়া বাবু। ফাঁকি দেবার চেষ্টা করবে না। ও কথা বলবেন না বাবু। লোকটাকে আমরা ততক্ষণে সবাই ঘিরে বসেছি। শ্যামাচরণবাবু বললেন, সুন্দরবনে একজন লোক আছে যারা শিকারের সামনে বাঘ হাজির করে পয়সা রোজগার করে। তারা তো হাড়ির মধ্যে মুখ দিয়ে ডাকে জানি। তুমি সে দলের নও? আপনাকে আগেই বলেছি বাবু, মন্ত্র আসল জিনিস, বাঘ টেনে আনে। এই সময় আমি নিধিরাম ভট্টাচার্যকে জিজ্ঞেস করলাম, হাঁড়ির মধ্যে মুখ দিয়ে ডাকার ব্যাপারখানা তো ঠিক বুঝলাম না। এক শ্রেণীর লোকের পেশা হচ্ছে তারা ঝোপের মধ্যে বসে হাড়ির মধ্যে মুখ দিয়ে বাঘের আওয়াজ নকল করে ডাকে। তাতে নরবাঘ সেখানে ছুটে আসে এবং শিকারীর বন্দুকের পাল্লায় ধরা দেয়। 5 টাকা ছিল ওদের ফি যুদ্ধের আগে। এখন কত তা জানি না। এমনভাবে বাঘ আসতে পারে? আপনি দেখেছেন কখনো? অনেক দেখেছি। সবসময় সফল হয় না ওদের চেষ্টা। বাঘ হয়তো সে জঙ্গলে নেই কিংবা কাছে নেই, বা হয় মানুষের সাড়া পেয়ে পিছিয়ে গিয়েছে। সে অবস্থায় কি আর ফল হবে? বেশ, তারপর শুনুন। আমি একজন ঘুণ শিকারী। মন্তরে বাঘ এনে দেয় এমন কথা কখনো শুনিনি। শিকার কত এগিয়ে গেল তাহলে ভাবুন তো। শিকারের শখ যাদের আছে তারা খুব ভালো করেই জানেন একটা জ্যান্ত বাঘের পেছনে কি খাটনিটাই না খাটতে হয়। জঙ্গল ঠেঙাও, নয়তো মাচান বেঁধে রাত জাগো। সে কি আর সোজা কথা মশাই? আর সেই জায়গায় যদি মন্তরে বাঘ আসে, তবে শিকার কত সোজা হয়ে গেল বলুন তো। 5-এর জায়গায় 10 টাকা বকশিস দিতে তারা কেনই বা আপত্তি করবে? ঠিক কথা। তারপর ঘন্টা 2 কেটে গেল। কাকডাঙ্গার খালের মাজায় এসে আমরা নোঙর করলাম। আচ্ছা, মাজায় মানে? খালের অর্ধেকটা পার হয়ে এসে ধীরে ধীরে সন্ধে হয়ে এলো। আমরা সাহস করলাম না এখন ডাঙায় নামতে। রাতের খাবার সঙ্গে করেই আনা হয়েছিল, তাই খেয়েই সবাই ডিঙিতে শুয়ে রাত কাটিয়ে দিলাম। সমস্ত রাত উত্তেজনায় শ্যামাচরণ বাবুর চোখে ঘুম নেই। তিনি শুধু বসে বসে ফকির সাহেবের আজগুবি মতের কথা শুনছিলেন। সে কতবার সাধনা করেছে বনের মধ্যেই বাঘ আনার জন্য এইসব। গভীর থেকে গভীরতর জঙ্গলে বসে এই মন্ত্রে সাধনা করাই নাকি তার কাজ। আরও কত কি বাজে গল্প। সারাদিন খেটে খুটে যে রাতে একটু ঘুমোবো তারও উপায় নেই। কিন্তু শ্যামাচরণ রায় স্বয়ং ফকির সাহেবের মুরব্বী, তার ওপর কথা বলবে কে? আমরা চুপচাপ শুয়ে ঘুমোবার চেষ্টা করলাম। শেষ রাতের দিকে খানিকটা কৃতকার্য যে হয়নি তাও নয়। একটা কথা ছিল, আপনারা কাকডাঙ্গার খালের মাঝামাঝি এলেন কেন? মানে বজরা ছেড়ে আসার হেতুটা কি জানতে পারি? হেতু খুবই স্পষ্ট। বজরায় বসে তো আর শিকার চলবে না। বজরা আছে নদীতে, তার একদিকে জঙ্গল, অন্যদিকে কুলকিনারে দেখা যায় কি যায় না তার ঠিক নেই। ছোট খালের মধ্যে না গেলে দুদিকের জঙ্গল তো তুমি দেখতে পাচ্ছ না। তুমি তো আর জঙ্গলে চড়ুই ভাতি করতে আসোনি। নিধিরাম ভট্টাচার্য একটু তর্কপ্রিয় লোক। কেউ তার কথার প্রতিবাদ পাছে করে, এই আশঙ্কায় সর্বদাই তর্কের জন্য তৈরি হয়ে থাকেন। এবং গল্প শুরু করবার সময় কেন যে তিনি বলেছিলেন গল্প শেষ না হওয়া পর্যন্ত আমরা তার কথার কোনো প্রতিবাদ করতে পারবো না, এখন তা বুঝলাম। আমরা তাকে বুঝিয়ে সুঝিয়ে সান্ত্বনা দিলাম। বললাম, আপনাকে মাঝে মধ্যে প্রশ্ন করছি জানবার আগ্রহে, আপনার গল্পের খুঁত ধরবার জন্য নয়। কিন্তু
আপনি বলে যান, বলে যান। খুব ভালো কথা, তাহলে শোনো। তারপরে আমার এই গল্প প্রায় শেষ হয়েই এসেছে। যা কিছু প্রতিবাদ করার গল্পের শেষে তো করতে বলেছি তোমাদের। তারপরে ডিঙিনগর করে সারা রাত্রি সেখানে বসে থাকবার সময় সেই রাত্রেই বুঝতে পারা গেল কি ভয়ানক জায়গায় এসেছি আমরা। জ্যোৎস্না রাত্রি আলো ছায়া বারবার কেঁপে কেঁপে উঠে ভেঙে ভেঙে যেতে লাগলো বাঘের গর্জন। কাকডাঙ্গার খাল সম্বন্ধে শ্যামাচরণ রায় বিবেচনায় কোনো ভুল করেনি। ভোরে উঠে শ্যামাচরণবাবুকে বললাম, কি চমৎকার জায়গায় এসেছেন। শ্যামাচরণবাবু বললেন, কাঁচা শিকারের কথা হয়ে গেল যে। কেন বলুন তো? বনের বাঘ আর শিকারের বাঘ এক নয়। ওরকম বাঘ ডাকে সুন্দরবনের বহু জায়গায়, কিন্তু চোখে দেখতেও পাবে না কোনোদিন একটিকেও। তাই তো ফকির সাহেবকে ধরেছি। এখন ফকির সাহেবের দয়া আর আপনার হাত যশ। সকালে বেশ রোদ উঠলে আমরা সবাই ডিঙি থেকে নেমে বনের ভেতরে ঢুকলাম। আধ মাইল খানিক দূরে একটা ফাঁকা জায়গা আছে বনের মধ্যে, তাকে বলে হেতাল বাদিয়ার ডাঙ্গা। সেখানে আমরা রান্না করে খাবো দুপুরে। আমরা জিনিসপত্র নিয়ে নামলাম, নয়তো কে আবার এ বনের মধ্যে দিয়ে ডিঙিতে ফিরবে রান্নার জিনিস নিতে। মাঝি দুজনকেও সঙ্গে নিলাম। এই নির্জন জঙ্গলে তারা দুটি প্রাণী ডিঙিতে বসে থাকতে রাজি না। দুদিকে ঘন গড়ান আর হেতালের জঙ্গল, টাইগার ফার্নের ঘন সমাবেশ। পা বাঁচিয়ে চলতে হয় শুলোর থেকে। শুলো হলো গাছের বায়ব্য শিকড়। কাঁধা থেকে মাথা তুলে থাকে তীক্ষ্ণভাবে, একেবারে সরকির মতো খাড়া হয়ে থাকে। ঝরা পাতার তলায় পা দিলেই রক্তপাত। দুধারে বন, মাঝখান দিয়ে জুড়ি পায়ে চলার পর ফকির সাহেব সকলের আগে, তার পেছনে গুরুজি শ্যামাচরণ রায়, তার পেছনে দুজন লোক, তারপর আমি, সর্বশেষে মাঝি দুজন। হঠাৎ এক জায়গায় কি একটা শব্দ হলো। শ্যামাচরণবাবু ও লোক দুজন চমকে দাঁড়িয়ে গেল। আমি একটু অন্য মনস্ক হয়েছিলাম, তাই ব্যাপারটা না বুঝতে পেরে এগিয়ে গেলাম। বললাম, কি হলো, থামলেন যে? সেই সময় নজর পড়ল দলের একেবারে সামনে যেখানে ফকির সাহেব ছিলেন তিনি আর সেখানে নেই। বলতে যাচ্ছি, ফকির সাহেব বুঝি। কি সর্বনাশ! এমন কাণ্ড কখনো? তার পেছনে লোক দুটি তখনও আড়ষ্টভাবে দাঁড়িয়ে। একজন বললে, ও বাবু, ওই ডান পাশে ঝোপ থেকেই তো। গরিব লোক, আমি মন্দির আড়তে বলেছিলাম ওকে মনে মনে। ব্যাপারটা তখনই শুনলাম। ডান দিকে টাইগার ফার্নের বন থেকে ভীষণ এক রয়্যাল বেঙ্গল টাইগার লাফিয়ে পড়ে ফকির সাহেবকে তুলে নিয়ে গিয়েছে। চেয়ে দেখে মনে হলো বাদিকে হেতাল ঝোপের মাথা যেন তখনও নড়ছে। আমি রুদ্ধশ্বাসে নিধিরামবাবুকে জিজ্ঞেস করলাম, তারপর পাওয়া গেল ফকির সাহেবকে? তা কখনো যায়? ওই শেষ। একটা হিংলাজের দানার মালা কেবল একটা হেতালের ডালে বেঁধে ঝুলছিল। আমরা অনেক খুঁজেছিলাম। শ্যামাচরণ রায় বড় শিকারী, বাঘের ধরন ধারণ তাক বাঘ অনেক কিছু জানেন, তিনিও কিছু করতে পারলেন না। নামও জানি নে যে ফকির সাহেবের কাউকে খবর দেব। আমার গুরুজি শ্যামাচরণ রায় বলতেন, লোকটি সত্যি গুণী ছিল। মন্ত্রের জোরে বাঘ আকর্ষণ সে ঠিকই করেছিল। আমার অসতর্কতায় মারা পড়ল। বাঘকে আকর্ষণ করতে শিখেছিল, বাঘের হাত থেকে বাঁচার মন্ত্র সে শেখেনি। অপরাহ্নের দিকে আমরা খোঁজাখুঁজি শেষ করে কাকডাঙ্গার খাল বেয়ে বজরা ধরলাম নদীতে। মন সবারই এত খারাপ হয়ে গেল যে সেবার আমাদের শিকারের আর কোনো উৎসাহ রইল না। শ্যামাচরণ বাবুকে একটা কথা আমি জিজ্ঞাসা করেছিলাম, গুরুজি, ফকির সাহেবকে দলের আগে যেতে কে বলেছিল? আপনি তো জানেন নিরস্ত্র অবস্থায় আগে ওভাবে যেতে নেই। বিশ্বাস করিনি যে প্রকাশ বলে ভেবেছিলাম তোমাদের মতো। আপনারা এতক্ষণ শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাঘের মন্তর। গল্প পাঠে শেখ মিসবা আমিন, অন্যান্য পাঠে জয় মল্লিক, শামীম আহমেদ, স্পন্দন কুমার পাল, সৌরভ দাস, রাকিবুল মালিথা ও সৌমিক শর্মা। সাউন্ড ডিজাইনিং এবং রেকর্ডিংয়ে
সূর্যশেখর রায়, পোস্টার ডিজাইনিংয়ে শামীম আহমেদ, এডিটিংয়ে জয় মল্লিক, স্ক্রিপ্ট রাইটিংয়ে রিঙ্কা হালদার।